স্বাস্থ্য বিভাগের একটি প্রকল্পের আওতায় কেনা হয়েছিল 879টি গাড়ি। সেই প্রকল্প শেষ হয়েছে প্রায় 2 বছর হলো। সেই থেকে গাড়িগুলো বসে আছে, কোনোটা এখন গ্যারেজবন্দি, কোনোটা খোলা জায়গায় পড়ে আছে। অযত্ন অবহেলায় নষ্ট হতে থাকা সরকারি এসব গাড়ি সচল করার কার্যকর কোনো উদ্যোগ নেই। এই গাড়িগুলো স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের। এগুলো ফেলে রাখায় শিশুদের টিকাদান কর্মসূচি, যক্ষ্মা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণের মতো জনগুরুত্বপূর্ণ কার্যক্রমে মাঠ পর্যায়ে তদারকিতে ধাক্কা লেগেছে। রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি ব্যাহত হওয়ায় বাড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকিও। এসব বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার তবিবুর রহমান। তার কাছ থেকে বিস্তারিত জানবো। তবিবুর রহমান, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনাকেও ধন্যবাদ। আজকে আপনার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে সমকালে। স্বাস্থ্য খাতের 879টি গাড়ি গ্যারেজবন্দি এবং অযত্নে পড়ে আছে। কোন প্রকল্পে এগুলো কেনা হয়েছিল, এখন কি পরিস্থিতি, কেন এগুলো পড়ে আছে? মূলত স্বাস্থ্য পরিবার কল্যাণ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রায় সব মিলিয়ে 38টি উন্নয়ন প্রকল্প এবং রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য মন্ত্রণালয় চালাতো। এটা গত 28-29 বছর ধরেই চলে আসছে। তো এই প্রকল্পগুলোর অধীনে গাড়িগুলো কেনা হয়েছিল এবং এই গাড়িগুলো ধাপে ধাপে কেনা হয়। সম্ভবত 2016 সাল, 2018 এবং 2022-এ সব মিলে এই গাড়িগুলো আসে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাড়িগুলো 2024 সালের জুনে এই প্রকল্প হঠাৎ করেই স্থগিত করে দেয় এবং এই প্রকল্প থেকে বের হয়ে আসার জন্য, প্রকল্প চলমান কাজগুলো শেষ করার জন্য 2 বছরের জন্য একটা প্রকল্প অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিবার ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়, কিন্তু সেই প্রকল্পটাও এখনও অনুমোদন হয়নি। যে কারণে গত 22 মাস বা প্রায় 2 বছর ধরে এই গাড়িগুলো বিভিন্ন উপজেলা লেভেলে পড়ে আছে। এখন প্রশ্ন আসতে পারে, কেন পড়ে আছে? এই গাড়িগুলো মূলত সেই সময়ে জুনে বা আগস্টে একটা চিঠি দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয়। এই চিঠিতে বলা হয়েছিল যে এই প্রকল্পের মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে, এই প্রকল্প গাড়িগুলো পরিবহন পুলে জমা দেওয়ার কথা। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সেই গাড়িগুলো পুলে জমা দেয়নি। এই গাড়িগুলো গ্যারেজবন্দি অবস্থায় আছে। আর এই প্রকল্পের মাধ্যমে গাড়িতে তেল এবং চালক বরাদ্দ ছিল। তো গত 22 মাস এই চালকগুলোও নাই, সরকার থেকে কোনো তেলও পাচ্ছে না। কিছু উপজেলা কর্মকর্তা নিজ উদ্যোগে গাড়িটা সচল রাখছে, নিজে ড্রাইভার রাখছে এবং নিজ উদ্যোগে তেল নিয়ে চালাচ্ছে। আরেকটি বিষয় জানতে চাই যে এই যে গাড়িগুলো সরকার কিনেছিল, এখন অচল অবস্থায় অযত্নে পড়ে আছে, এর কারণে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি আমাদের ব্যাহত হচ্ছে, এই নিয়ে আপনার এই প্রতিবেদনে কি বলা আছে? মূলত এই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাজ হচ্ছে মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা যেগুলো আছে এগুলো যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তার অধীনস্থ কর্মকর্তাদের তদারকি করা। আমি যদি এক উদাহরণ দিই, কোনো একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে সপ্তাহে 6 দিন ওই উপজেলায় টিকাদান কর্মসূচি হয় এবং উনি কোনো না কোনো দিন কোনো না কোনো একটা কেন্দ্র পরিদর্শনে যায়। উপজেলা থেকে পরিদর্শনে যেতেও একটা পরিবহন বা গাড়ির প্রয়োজন হয়। এর পাশাপাশি ওনার অধীনে কোনো উপজেলায় 20টা, কোনো উপজেলায় 10টা, কোনো উপজেলায় 15টা এরকম চিকিৎসা সেবা কেন্দ্র আছে, সেইগুলো তদারকি তার দায়িত্ব থাকে। জেলা পরিষদগুলোতেও তার সপ্তাহে 1 দিন যেতে হয়, কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকে বা কোনো কিছু থাকে। এই যাওয়া আসার সাথে রোগ প্রতিরোধের সম্পর্ক কি, এবার আসে। কারণ এই যাওয়া আসার জন্য অনেকেই দেখা যাচ্ছে অধীনস্থ কর্মকর্তারা কাজ করে না, অনেকেই যে ঠিকমতো অফিস করে না। তো যখন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তদারকির মধ্যে থাকে তখন বোঝে যে আমার কাজ করতে হবে, না হলে জটিলতা সৃষ্টি হবে। সবচেয়ে স্বাস্থ্যের রোগ প্রতিরোধ কর্মকাণ্ড ব্যাহত হয়েছে টিকাদান কর্মসূচি। এইটার কারণে ভিজিটে যেতে পারে না, পরিবহনের নিয়ে যাওয়ার জন্য, ঢাকা থেকে পরিবহনের জন্য এরকম পিক আপ ভ্যান, তারপর ট্রাক আছে, সেইগুলোও বন্ধ। তো সব মিলাই রোগ প্রতিরোধ ক্ষমতা এই গাড়িতে ব্যাহত হয়েছে এরকম না, এর বাইরে যদি গাড়ির সাথে ওপি বন্ধ হয়ে গেছে, ওপি মানে রোগ প্রতিরোধের ক্ষমতার আরও যে সেক্টর ছিল সেইগুলো বন্ধ হয়ে গেছে। তো দুই দিকে ইফেক্ট পড়ছে। মাঠ পর্যায়ে এখন তদারকি কেমন দেখছেন?
মাঠ পর্যায়ে কিছু উপজেলা কর্মকর্তা বলেছেন এই যুদ্ধকে কিছু গাড়ি ঠিকমতো ব্যবস্থাপনা করছে, বাকিগুলো মোটরসাইকেলে বা হচ্ছে পাবলিক পরিবহনে যাতায়াত করে এগুলো তদারকি করছে। তো এই প্রকল্প বন্ধ হওয়ার কারণে আসলে তদারকি আমি বলবো কমে গেছে। জি, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে গাড়িগুলো এই যাতায়াত ব্যবস্থার কারণে যে সেবাগুলো, স্বাস্থ্য খাতের সেবাগুলো ব্যাহত হচ্ছে, এর কারণে আসলে কি ধরনের রোগ বাড়ছে, বিশ্লেষকরা কি বলছেন? আচ্ছা, আমি গত পরশুদিন আরেকটা প্রতিবেদন করেছিলাম। ওই প্রতিবেদন দেখাইছিলাম যে ওপি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার কোন ধরনের রোগ বাড়তে পারে। সেখানে আমরা দেখলাম টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার কারণে 11টি রোগ, আর বাকি কর্মসূচি ব্যাহত হওয়ার কারণে যক্ষ্মা, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া সহ 26 ধরনের রোগের ঝুঁকিতে আছে বাংলাদেশ। যদি দ্রুত সময়ে ব্যবস্থাপনা না করতে পারে, নতুন কোনো ডিপিপি অনুমোদন না করতে পারে, তাহলে এই রোগগুলো মানে হামের যে অবস্থা দুর্দশা এবং হচ্ছে একটা মহামারীর মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সামনে দেখবেন পর্যায়ক্রমে একের পর একটা রোগ এরকম হচ্ছে আসতে থাকছে। তো জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে এখনই দ্রুত ব্যবস্থা নিয়ে যে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো যে রোগ প্রতিরোধ কর্মসূচিগুলো ব্যাহত হয়েছে এটা দ্রুত চালু করা, এবং এই মুহূর্তে যারা এই ঝুঁকির মধ্যে আছে, পড়ে গেছে, তাদেরকে চিহ্নিত করে চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসা। আপনি হামের কথা বলছিলেন, এখন হামের প্রাদুর্ভাবের কারণে প্রতিদিনই কোনো না কোনো শিশু মারা যাচ্ছেন। আজকেও আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। হামের এখন কি পরিস্থিতি? স্বাস্থ্য মন্ত্রণালয় কি বলছে? সরকার বলছে কি? সরকার আমরা এক পর্যায়ে দেখেছি যে বিগত সরকারের কে দোষারোপ করছে যে তারা হামের টিকা দেয়নি বলে এই পরিস্থিতি। আপনি তো এই বিষয় নিয়ে অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন। আপনি কি দেখছেন? মূলত হাম এইবার যেটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে গত 20 বছরের মধ্যে এরকম বড় কোনো প্রাদুর্ভাব হামে দেখা দেয়নি। ইতোমধ্যে প্রায় 222 থেকে 23 জন শিশু মারা গেছে, আজকেও 3 জন শিশু মারা গেছে। তো পরিস্থিতি উদ্বেগজনক বলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেন তৈরি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের টিকাদান কর্মসূচি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর গত বছর একটু টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছিল। টিকা সরবরাহ কম ছিল, অনেক কেন্দ্রে এই শিশুরা গিয়েছে টিকা না পেয়ে ফিরে আসছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে আসলে এই টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার কারণে হামের প্রাদুর্ভাব। সরকার থেকে বলা হয়েছে বিগত 2 সরকারের গাফলতি অবহেলার কারণে এটি হয়েছে। তো মূলত ওপি বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই সরকার তো চলে যায়, নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসে তারাও টিকা কেনার ব্যবস্থাপনাকে চেঞ্জ করতে চেয়েছিল, যে কারণে টিকা কিনতে সঠিক সময়ে পারেনি বা টেন্ডার যত সময়ে করতে পারেনি, বাধাগ্রস্ত ওই কারণে হয়েছে। এখন তাহলে এটা নিয়ন্ত্রণে করণীয় কি? মানে 2 সরকারের উপর দোষ চাপায় তো এটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। সরকার উদ্যোগ নিয়েছে সারা বাংলাদেশে একযোগে গতকাল থেকে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এই টিকাদান কর্মসূচি আগামী 3 সপ্তাহ চলবে। এর মধ্যে প্রায় 1,80,00,000 মানুষকে টিকা দেওয়ার একটা পরিকল্পনা আছে, শিশুকে। যারা আগে টিকা নিয়েছে তাদেরকেও এই টিকা নেওয়ার কথা বলছে, এবং এই টিকাটা নিলে অনেকাংশে কমে আসবে। তবে বিষয় হচ্ছে যে যারা মারা যাচ্ছে তাদের শনাক্তে একটু জটিলতা হচ্ছে, কারণ নমুনাগুলো বিভিন্ন জেলা শহর থেকে ঢাকায় আসছে এবং ঢাকা থেকে পরীক্ষা করে নিশ্চিত করছে যে এই মানুষ মারা গেছে বা এই শনাক্ত হয়েছে। যদি টেস্ট করার ফ্যাসিলিটিটা হচ্ছে জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হতো, তাহলে অনেক মানুষ একসাথে টেস্ট করার সুবিধাটা পেত এবং হচ্ছে তাৎক্ষণিকভাবে জানতে পারত আসলে পরিস্থিতিটা কী। আমরা যে এই 223 বা হচ্ছে 240-এর কথা বলছি, এটি আরও হয়তো বিস্তার হতো বা হচ্ছে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসতো, মানে পদক্ষেপটা বোঝা যেত আমার রোগী এত, আমি এই করব, এবং যে রোগীগুলো শনাক্ত হচ্ছে সেই রোগীগুলো আলাদাভাবে এক জায়গায় রেখে ট্রিটমেন্ট দেওয়া যেত। কারণ হাম আপনি জানেন অনেক থ্রু আছে, এক শিশুর আক্রান্ত হলে সে 1-2 দিনের মধ্যে 18-19 জন শিশুকে আক্রান্ত করতে পারে। সেই কারণে এটা করোনার মধ্যে আইসোলেটেড রেখে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আরেকটি সম্পূরক প্রশ্ন করতে চাই, হাসপাতালগুলোর, ঢাকা শহরে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নিশ্চয়ই আপনি গিয়েছেন, এখন কি পরিস্থিতি দেখছেন হাম নিয়ে? ঢাকার আসলে আমাদের এই হামের চিকিৎসা কিন্তু বেসরকারি হাসপাতাল খুব একটা হয় না, যেহেতু সু আছে, এবং সে কারণে সরকারের
মানে ঢাকাতে হচ্ছে সংক্রামক ব্যাধির নামে একটি হাসপাতাল আছে। এই হাসপাতালে মাত্র 10টা শয্যা আছে শুধুমাত্র হাম এর চিকিৎসার জন্য। এ পর্যন্ত 600-র উপরে ট্রিটমেন্ট নিয়েছে ওই হাসপাতালে। এখন অন্য কোনো রোগ না থাকায় ওই হাসপাতালে সবই হামের রোগী এবং বিভিন্ন জায়গা থেকে রেফার করে দিচ্ছে। গতকালকেও প্রধানমন্ত্রী একটা কথা বলছে যে তার মায়ের সাথে ছিল, তার আত্মীয় চিকিৎসা না পেয়ে ঢাকাতে রেফার করছে। তো যেহেতু হচ্ছে যে তার পরিচিত এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছিল এই চিকিৎসা, যথাযথ সে চিকিৎসা পেয়েছে। তো সে একটি কথা বলছে যে সবাই যাতে এরকম আত্মীয় হতে না হয়, টোটাল চিকিৎসা ব্যবস্থা জেলা পর্যায়ে থাকে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তো স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক আন্তরিক এবং মূলত কিছুদিন হয়েছে, তো এটা বুঝতে আরও সময় লাগবে এবং হচ্ছে বুঝলে হচ্ছে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং দ্রুত সময়ে সিদ্ধান্ত নিতে পারবে। এখন একটু জটিলতা হচ্ছে আর কি। নিশ্চয়ই সরকার এই হাম নিয়ে আরো কার্যকরী পদক্ষেপ নেবে, আমরা সেই প্রত্যাশা করছি। তবিবুর রহমান, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়ে। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।